ভিউয়ার্স, OpenAI এর মার্কেট ভ্যালুয়েশন প্রায় $500 বিলিয়ন, কিন্তু এত হাই ভ্যালুয়েবল এবং গ্লোবালি প্রায় 800 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার থাকা সত্ত্বেও OpenAI এখন পর্যন্ত একটা ফুললি প্রফিটেবল কোম্পানি হতে পারেনি। OpenAI plans to lose $70+ billion in 3 years. Google's updated Gemini 3 AI model last month has driven user growth. It has also prompted OpenAI CEO Sam Altman to reportedly declare a, quote, code red to improve the quality of its chatbot, ChatGPT. We have never made any revenue. We have no current plans to make revenue. We have no idea how we may one day generate revenue. পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এখন ওভারহাইপড বলে .com-বাবলের সাথে তুলনা করা হচ্ছে। আর স্ট্র্যাটেজিক অবজারভার্স বা এক্সপার্টসদের মতে AI বাবল যদি ব্রাস্ট করে তাহলে ইউএসএতে 2008 এর মতো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলে আসতে পারে। Artificial intelligence is the next frontier. But is it also the next bubble? It's a question that analysts and investors have been asking since tech giants began investing billions of dollars in artificial intelligence. I think the AI bubble is a bubble and it will pop. We are absolutely in an AI bubble now. It is going to burst. Especially around AI. I think arguably may be the biggest bubble that we've ever seen in private tech investing in kind of modern times. কিন্তু এখন প্রশ্ন হলো যে AI কে কেন এখন .com-বাবলের সাথে তুলনা করে ওভারহাইপড বলা হচ্ছে? আর কেনই বা গ্লোবালি এত বেশি অ্যাক্টিভ ইউজার থাকা সত্ত্বেও AI কোম্পানিগুলো এখনও একটা ফুললি প্রফিটেবল বিজনেসে পরিণত হতে পারেনি? এবং ফাইনালি AI বাবল যদি ব্রাস্ট করে তাহলে এর প্রভাবে ইউএসের ইকোনমি কিভাবে এফেক্টেড হবে, এই সব কিছুই আজকের ভিডিওতে বিস্তারিত এক্সপ্লেন করব। তাই আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে এবং আমি আপনাদের থেকে একদম ফুল মনোযোগ প্রত্যাশা করছি, যাতে করে আপনি ভিডিওর কোনো পয়েন্ট মিস না করেন এবং পরবর্তী ধাপগুলো খুব সহজে কানেক্ট করতে পারেন। ভিউয়ার্স, শুরুতেই আমি আপনাদেরকে একটু আর্লি 90s-এর দিকে নিয়ে যেতে চাই। পৃথিবীতে তখন মাত্রই ইন্টারনেট রেভলিউশন শুরু হয়। তখনকার দিনে ইন্টারনেট ছিল একটা ডিজিটাল গোল্ড মাইন, একটা আনচার্টেড টেরিটরি, যেখানে যে আগে পৌঁছাতে পারবে সেই ভবিষ্যতের টেক মার্কেটকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ সেই সময়ে মানুষের মধ্যে সাইকোলজিটা কিছুটা এরকমভাবে কাজ করতো যে কোনো কোম্পানির নামের শেষে যদি .com থাকতো তাহলে ধরে নেওয়া হতো যে এই কোম্পানিটা ভবিষ্যতে একটা $1 বিলিয়ন কোম্পানি হতে যাচ্ছে। আর এই হাইপকেই কেন্দ্র করে ইনভেস্টররা ইন্টারনেট বেস স্টার্টআপগুলোর উপর খুব হেভিলি ইনভেস্ট করা শুরু করে। তারা সেসব ইন্টারনেট বেস কোম্পানিগুলোর বিজনেস মডেল, রেভিনিউ স্ট্রিম বা ভবিষ্যতে কিভাবে প্রফিটেবল হবে এসব যাচাই বাছাই না করেই শুধুমাত্র .com বা ইন্টারনেট কোম্পানি শোনা মাত্রই ইনভেস্ট করা শুরু করত। আর এই ফান্ডরাইজিং এর সুযোগটাকেই কাজে লাগাতে কিছু র্যান্ডম কোম্পানি তাদের নামের শেষে .com লাগানো শুরু করে, যাদের কিনা টেকনোলজি বিজনেসের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না। অর্থাৎ তাদের একমাত্র উদ্দেশ্য ছিল টেকনোলজি বেসড কোম্পানি বলে ইনভেস্টরদেরকে আকৃষ্ট করা। আর এরপর যেটা হওয়ার ছিল তাই হয়। কয়েক বছর পর যখন এই র্যান্ডম কোম্পানিগুলো তাদের ইনভেস্টরদের এক্সপেকটেশন অনুযায়ী রিটার্ন অন ইনভেস্টমেন্ট দিতে না পারে, তখন শেয়ার মার্কেটে ইনভেস্টরদের মধ্যে একটা প্যানিক শুরু হয়ে যায়। কারণ সেসব র্যান্ডম টেকনোলজি বেস কোম্পানিগুলোর কাছে তেমন কোনো সাস্টেনেবল বিজনেস মডেল ছিল না, যা দিয়ে তারা এই হাইপকে একটি প্রফিটেবল আর্নিং সোর্সে পরিণত করতে পারবে। এর জন্য তারা স্বভাবতই আগামী 5-6 বছরের ভিতর তাদের ইনভেস্টরদের এক্সপেকটেশন অনুযায়ী রিটার্ন তুলে আনতে ব্যর্থ হয়। আর ইনভেস্টরদের মধ্যে যখন এই প্যানিকটা শুরু হয়ে যায়, তখন সব ইনভেস্টররা তাদের ধরে রাখা টেকনোলজি কোম্পানির শেয়ার খুব গণহারে বিক্রি করা শুরু করে। আর এত বেশি টেকনোলজি বেস কোম্পানির শেয়ার যখন একসাথে বিক্রি শুরু হয়, তখন শেয়ার মার্কেটে টেকনোলজি বেস কোম্পানিগুলোর একটা ওভার সাপ্লাই তৈরি হয়ে যায়। আর শেয়ার মার্কেটে যখন ওভার সাপ্লাই তৈরি হয়ে যায়, তখন সেসব টেক কোম্পানিগুলোর শেয়ারের দাম খুব দ্রুত কমতে শুরু করে। অর্থাৎ এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে ইন্টারনেট বেস কোম্পানিগুলো থেকে মানুষের ভরসা উঠতে শুরু করে। এর ফলে যেসব টেকনোলজি কোম্পানিগুলো অ্যাকচুয়ালি প্রফিটেবল ছিল, যেমন Amazon.com, Yahoo.com, Pets.com, তাদের শেয়ার প্রাইস ওই ডোমিনো এফেক্টের কারণে খুব দ্রুত ক্র্যাশ করা শুরু করে। এমনকি অ্যামাজনের শেয়ার প্রাইস তখন এই .com-বাবল ব্রাস্ট হওয়ার কারণে $100 থেকে নিচে নেমে মাত্র $6 নেমে আসে। এবং পরবর্তীতে এই .com-বাবল আমেরিকাকে 2008-এর মতো একটা ভয়াবহ ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের দিকে ধাবিত করে, যার জন্য আমেরিকা সহ পুরো বিশ্বে প্রায় 8.7 মিলিয়ন মানুষ জবলেস হয়ে পড়ে।
2008 was a tumultuous year for the economy. The housing market collapse created one financial crisis after another, and it often seemed as if the news could only get worse. Here's a look back at the roller coaster that was our nation's economy in 2008. Signs were everywhere, but now it's official. We are in a recession. The research group that makes that determination made it today and said the recession actually started a year ago. The 158-year-old investment bank Lehman Brothers was on the brink of failure. তো এতক্ষণ তো আমি আপনাদেরকে .com-bubble সম্পর্কে একটু ব্রিফলি আইডিয়া দিলাম। এখন আমি আপনাদেরকে এই .com-bubble-এর সাথে বর্তমান প্রেক্ষাপটটা একটু কানেক্ট করাতে চাই, যার জন্য এআই কে .com-bubble-এর সাথে তুলনা করে ওভার হাইপড বলা হচ্ছে। এআই বাবল সম্পর্কে বুঝতে হলে শুরুতেই আপনাদেরকে এআই চ্যাটবক্সগুলো কিভাবে কাজ করে সেই সম্পর্কে একটা ছোট্ট ধারণা নিতে হবে। তাই চলুন শুরুতেই এর একটা সিম্পল বিগিনার ফ্রেন্ডলি এক্সপ্লেনেশন দেখে আসি। ভিউয়ার্স, আপনি যখনই এআই চ্যাটবক্সে একটি প্রশ্ন করেন বা কমান্ড লিখেন, ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে একটি ইনফারেন্স প্রসেস শুরু হয়। এই ইনফারেন্স প্রসেসের প্রথম ধাপে এআই আপনার লেখাটিকে একটি ছোট ছোট অংশে ভাগ করে ফেলে, যেগুলোকে বলা হয় টোকেন। এরপর এই টোকেনগুলোকে এআই সংখ্যায় রূপান্তরিত করে ফেলে, যাকে বলা হয় নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন। কারণ এআই সরাসরি আপনার ভাষা বুঝে না, সে শুধু সংখ্যা বুঝতে পারে। এরপর এই সংখ্যাগুলোকে ব্যবহার করে এআই তার ভিতরে থাকা বিলিয়ন বিলিয়ন প্যারামিটার্সের সাথে মিলিয়ে দেখে যে আপনার প্রশ্ন অনুযায়ী সম্ভাব্য উত্তরটি কী হওয়া উচিত, এবং সবশেষে মাত্র কয়েক সেকেন্ডের ভিতর সেই সম্ভাব্য উত্তরটি আপনার স্ক্রিনের সামনে নিয়ে আসা হয়। আর কয়েক মিলি সেকেন্ডের ভিতর এই সম্পূর্ণ প্রসেসটা চালাতে এআই কোম্পানিগুলোর ডেটা সেন্টারে যে পরিমাণের ইলেকট্রিসিটি, কম্পিউটিং পাওয়ার, হার্ডওয়্যার মেইনটেনেন্স এবং কুলিং সিস্টেমের প্রয়োজন হয়, তাকে বিজনেসের ভাষায় বলা হয় ইনফারেন্স কস্ট। আর এই সম্পূর্ণ প্রসেসটা বোঝানোর কারণ হচ্ছে, ঠিক যতবার আপনি এআই চ্যাটবক্সে কিছু লিখছেন, ঠিক ততবার ব্যাকগ্রাউন্ডে এই ইনফারেন্স প্রসেসটা চালাতে এআই কোম্পানিগুলোকে ক্যাশ বার্ন করতে হচ্ছে। আরেকটু সহজভাবে যদি বলি, ঠিক যতবার আপনি ফ্রিতে এআই চ্যাটবক্সগুলো ব্যবহার করছেন, ঠিক ততবার আপনার প্রশ্নের উত্তর খুঁজে নিয়ে আসতে এআই কোম্পানিগুলো আপনার উপর পরোক্ষভাবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করছে। অর্থাৎ যত বেশি ইউজার সংখ্যা বাড়ছে, এআই কোম্পানিগুলোর তত বেশি ইনফারেন্স কস্ট বাড়ছে। আর ঠিক এ কারণেই চ্যাটজিপিটির গ্লোবালি 800 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার থাকা সত্ত্বেও OpenAI এখন পর্যন্ত একটা ফুললি প্রফিটেবল বিজনেসে পরিণত হতে পারেনি। কারণ এআই কোম্পানিগুলোর বেশিরভাগ রেভিনিউ তাদের ডেটা সেন্টারের চিপ আর ইনফারেন্স কস্ট মেটাতেই খরচ হয়ে যাচ্ছে। আপনাকে যদি একটা ডাটা দেখাই, তাহলে দেখবেন যে 2023 সালে চ্যাটজিপিটি টোটাল ক্যাশ বার্ন করে $2 বিলিয়ন আর রেভিনিউ জেনারেট করে $2 বিলিয়ন, অর্থাৎ জিরো প্রফিট। 2024 সালে চ্যাটজিপিটি টোটাল ক্যাশ বার্ন করে $5 বিলিয়ন আর রেভিনিউ জেনারেট করে $3.7 বিলিয়ন, অর্থাৎ 2024 সালে চ্যাটজিপিটি $1.3 বিলিয়ন লস করে। আর 2025 সালে এসে কিছুটা প্রফিটেবল হলেও নট এনাফ টু সার্ভাইভ। আর এক্স্যাক্ট এই সেম ব্যাপারটা অন্যান্য এআই কোম্পানিগুলো ফেস করছে। তবুও তারা বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করে যাচ্ছে ভবিষ্যতের এআই মার্কেটের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য। যদিও তাদের মধ্যে বেশিরভাগ এআই কোম্পানিগুলোর ফিউচারে প্রফিটেবল হওয়ার সম্ভাবনা এখনো ক্লিয়ার না। The concerns about AI spending here harken back to the .com-bubble in the late 90s. The parallel is that it's money going into somewhat unproven technology and wondering if you end up with just wasted money. A September 2025 Deutsche Bank analysis argued that without AI-driven investment, the US might already be in a recession. আর প্রফিটেবল হওয়ার আগ পর্যন্ত সেগুলোকে একটি সার্টেন টাইম পর্যন্ত সার্ভাইভ করাতে হবে। আর এটা আমার কথা না, এটা হচ্ছে টেক আর বিজনেস অ্যানালিস্টদের কথা। এবং এখন পর্যন্ত পৃথিবীতে যতগুলো মেইন এআই প্রজেক্টগুলো আছে, সেগুলোকে আগামী 5 বছর পর্যন্ত সার্ভাইভ করাতে প্রায় $2 ট্রিলিয়ন প্রয়োজন। Google, Amazon, Microsoft, Meta, and 3 data center companies, including CoreWeave. The senators say AI data centers are forcing billions in grid upgrades. The merry-go-round of money continues. Huge sums of money are just being passed between these enormous companies that are pouring hundreds of billions of dollars. 80% of US businesses use AI. AI, with all its potential, remains largely unproven for profitability. এক্ষেত্রে যদিও এআই কোম্পানিগুলোর অপারেশনাল কস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে জেমিনাই চ্যাটজিপিটি থেকে কিছুটা আগানো। কারণ জেমিনাই যেহেতু জেমিনাইয়ের কাছে গুগলের নিজস্ব ডাটা সেন্টার আছে, এবং গুগলের কাছে অ্যাডভার্টাইজিং, ক্লাউড সার্ভিস এবং প্লে স্টোর সহ আরও অনেক ইনকাম সোর্স আছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি গুগলের কাছে প্রায় $90 বিলিয়ন ক্যাশ রিজার্ভ আছে, যার জন্য জেমিনাইকে প্রফিটেবল হওয়ার আগ পর্যন্ত সার্ভাইভ করানো চ্যাটজিপিটি থেকে কিছুটা সহজ।
আপনি যদি স্যাম অল্টম্যানের রিসেন্ট কিছু ইন্টারভিউ বা পডকাস্টগুলো দেখে থাকেন তাহলে দেখবেন যে বেশিরভাগগুলোয় স্যাম অল্টম্যান এআইকে অন্তত প্রফিটেবল হওয়ার আগ পর্যন্ত সার্ভাইভ করাতে গভর্নমেন্ট বেল আউট নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। The companies can do a lot, and we talked about this yesterday, to get that started. But long term, we will need governments around the world, to act and to put regulation in place and standards in place that make sure that we get as much of the good as possible from these technologies and minimize the downsides. So I guess, given the magnitude of what I expect AI economic impact to look like, I do think the government ends up as like the insurer of last resort. এখন প্রশ্ন হলো যে প্রফিটেবল না হয়েও কিভাবে টেক কোম্পানিগুলো এআইকে ঘিরে এই বিশাল ইনফ্রাস্ট্রাকচার খরচ সামলাচ্ছে। এআইকে ঘিরে এই বিশাল ইনফ্রাস্ট্রাকচার খরচ সামলাতে টেক জায়ান্টদের মধ্যে একটা মানি সার্কুলেশন প্রসেস চলছে, আর এর মাধ্যমেই মূলত এআই বাবল তৈরি হচ্ছে। আর এই সম্ভাব্য এআই বাবলের কেন্দ্রবিন্দুতে রয়েছে এনভিডিয়া। এনভিডিয়াকে এখন হয়তো আপনারা অনেকেই চিনেন, যারা কিনা এখনকার সময়ের সবচেয়ে পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড, জিপিইউ আর কম্পিউটিং পাওয়ারিং অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আর ঠিক এই কারণেই এআই প্রজেক্টগুলোকে প্রসেসিং পাওয়ার দিয়ে মাত্র কয়েক বছরের ভিতর এনভিডিয়ার মার্কেট ভ্যালুয়েশন হয়ে দাঁড়িয়েছে প্রায় $5 ট্রিলিয়ন। মানে ভাবা যায় একটা সিঙ্গেল কোম্পানির মার্কেট ভ্যালুয়েশন ইউএসএ আর চায়না ছাড়া পৃথিবীর প্রায় 90% দেশের টোটাল জিডিপির থেকেও বেশি। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এআই বাবল এবং মানি সার্কুলেশনের এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করতে এনভিডিয়া এবং ওপেনএআই এর মধ্যে হওয়া খুব সাম্প্রতিক একটা কৌশলগত সম্পর্ক দেখাবো। এনভিডিয়া রিসেন্টলি ওপেনএআই এর উপর $100 বিলিয়ন ইনভেস্ট করে। ওপেনএআই আবার তাদের ডেটা সেন্টারগুলোতে এনভিডিয়ার চিপ ব্যবহার করে। এর মানে ওপেনএআই টেকনিক্যালি আবার সেই $100 বিলিয়ন ব্যবহার করবে এনভিডিয়ার চিপ কিনতে। অর্থাৎ ব্যাপারটা কিছুটা এরকম যে আপনি আপনার কাস্টমারকে টাকা দিচ্ছেন আপনার থেকে প্রোডাক্ট কেনার জন্য। আর এই সম্পূর্ণ মানি সার্কুলেশন প্রসেসটা যে শুধুমাত্র এনভিডিয়া এবং ওপেনএআই এর মধ্যে সীমাবদ্ধ ব্যাপারটা কিন্তু তা না। আপনি যদি ব্লুমবার্গ বা এনবিসি নিউজের এই ডায়াগ্রামটা দেখেন তাহলে দেখতে পারবেন যে কিভাবে এনভিডিয়াকে কেন্দ্র করে আদার্স টেক জায়ান্টগুলোর মধ্যে এই মানি সার্কুলেশন প্রসেসটা চলছে। আর এই বিগ টেক জায়ান্টগুলোর মধ্যে এই মানি সার্কুলেশন প্রসেসটা চলছে এআই প্রতিযোগিতায় একজন আরেকজনকে টিকিয়ে রাখার জন্য, যার ফলে মাঝখান দিয়ে এনভিডিয়ার মার্কেট ভ্যালুয়েশন প্রায় অস্বাভাবিক হারে বেড়ে উঠছে। আর অতীতে এখন পর্যন্ত যতগুলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে আর সেই রেভলিউশনকে ঘিরে যতগুলো বাবল তৈরি হয়েছে সেই সবগুলোর প্যাটার্ন এআই বাবলের সাথে সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে। তাহলে কি এখন আমরা আসলেই এআই বাবলের মধ্য দিয়ে যাচ্ছি? উত্তর হলো ইয়েস। এখন শেষ প্রশ্ন হলো যে এআই বাবল যদি ব্রাস্ট করে আর সার্ভাইভ করতে পুরোপুরিভাবে ব্যর্থ হয় তাহলে আমেরিকান ইকোনমিতে এর কেমন প্রভাব পড়বে? এই ব্যাপারটা বুঝতে হলে শুরুতেই আমাদেরকে আমেরিকান স্টক মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে একটা ধারণা নিতে হবে। মনে করেন এই পাই চার্টটাতে আমেরিকান স্টক মার্কেটের 500টি কোম্পানি আছে, যাকে বলা হয় S&P 500। এই পুরো S&P 500 ইন্ডেক্সের প্রায় 30% মার্কেট ভ্যালুয়েশন একাই নিয়ন্ত্রণ করে যাচ্ছে এই 60টি টেক কোম্পানি। আর এই 60টি টেক জায়ান্টই খুব হেভিলি এআই এর উপর ইনভেস্ট করে যাচ্ছে। এবং একটু আগে যে মানি সার্কুলেশন প্রসেসটার কথা বললাম তার সাথে এই 60টি কোম্পানি সরাসরিভাবে যুক্ত। আর এআই বাবল ব্রাস্ট হওয়ার সবচেয়ে রিস্কি ফ্যাক্টরটা এখানেই কাজ করছে। অর্থাৎ যদি কোনো কারণে এআই প্রজেক্টগুলো ফুললি প্রফিটেবল হওয়ার আগেই সার্ভাইভ করতে ব্যর্থ হয় এবং এই 60টি কোম্পানির মধ্যে যে কোনো একটাতে সিরিয়াস লেভেলের ধস নামে তাহলে এই ডোমিনো এফেক্ট বাকিগুলোতেও ছড়িয়ে পড়বে, যার ফলে আমেরিকান স্টক মার্কেট এবং S&P 500 এর একটা বিশাল অংশ ধসে পড়বে। এবং এই জন্যই এআই কোম্পানিগুলো এখন একে অপরকে টিকিয়ে রাখতে নিজেদের মধ্যে মানি সার্কুলেট করছে। আর প্যানিক অফ 1907 থেকে শুরু করে 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস পর্যন্ত যতবার ইউএসের ইকোনমিতে বড় ধরনের ধস নেমেছিল প্রতিবার তার একটা কমন রুট তৈরি হয়েছে এই স্টক মার্কেট ক্র্যাশ করার মধ্য দিয়ে। এবং আজকের দিনের এই ইন্টারকানেক্টেড গ্লোবাল ইকোনমিতে ইউএসএতে যদি কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হিট করে তাহলে এর প্রভাব বিশ্ব অর্থনীতিতেও ছড়িয়ে পড়বে। আর বাংলাদেশি হিসেবে আমরাও এতে এফেক্টেড হব। তবে যদিও এই যুগে এসে ইউএসএতে 2008-এর মতো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পুনরাবৃত্তি ঘটা তুলনামূলকভাবে কিছুটা কঠিন, কারণ প্রয়োজন পড়লে এখন ফেডারেল রিজার্ভ এবং পলিসি মেকার্সরা ইকোনমিকে প্রোটেক্ট করতে লিকুইডিটি সাপোর্ট বা বেল আউট নিয়ে এগিয়ে আসবে। ঠিক যেমনটা 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে বের হয়ে আসতে আমেরিকা এআইজিকে বেল আউট দিয়েছিল। 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা সম্পর্কে আমার চ্যানেলে একটা সম্পূর্ণ ভিডিও বানানো আছে, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন। আর ঠিক এই কারণেই এআই ইন্ডাস্ট্রিকে সার্ভাইভ করাতে স্যাম অল্টম্যান গভর্নমেন্ট বেল আউট আশা করছে।
তো ভিউয়ার্স, এতক্ষণ তো আপনাদেরকে এআই বাবলের বর্তমান প্রেক্ষাপটটা নিয়ে বিস্তারিত বুঝালাম। এখন সবশেষে যদি আপনি আমার ব্যক্তিগত মতামত জানতে চান, তাহলে আমি বলবো যে জেমিনাই বা চ্যাটজিপিটির মতো বড় এআই প্রজেক্টগুলো শেষ পর্যন্ত সার্ভাইভ করে যাবে। আর এআইকে ঘিরে যদি কোনো চরম সংকট তৈরি হয়েও যায়, তখন আমেরিকান অর্থনীতিকে কোলাপস করা থেকে বাঁচাতে ইউএস গভর্নমেন্ট বেল আউট নিয়ে আসবে। ঠিক যেমনটা আমরা 2008 সালের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় দেখেছিলাম। যখন আমেরিকার ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি কোলাপস করে, তখন পুরো ইকোনমিকে বাঁচাতে আমেরিকান গভর্নমেন্ট যেভাবে সেই কোম্পানিতে ইনভলভ হয়েছিল। তবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জোয়ারের মাঝে এমন অনেক কোম্পানি জন্মাবে বা অলরেডি এক্সিস্ট করছে, যারা ফুললি প্রফিটেবল হওয়ার আগেই ইনভেস্টরদের বিলিয়ন্স অফ ডলার নিয়ে ধসে পড়বে। অর্থাৎ এই রেভলিউশনে অনেক নতুন এআই স্টার্টআপই তাদের ভিত্তি মজবুত না থাকার কারণে ব্যর্থ হবে, ঠিক যেমনটা .com-bubble সময় হয়েছিল। On the second try, the House passes a sprawling $700 billion government rescue of the financial industry, sending it to the president, who will sign it into law. The head of Google has told the BBC that no company would be immune if the current high valuation of AI tech firms turns out to be a bubble and bursts. Sundar Pichai said that the boom in artificial intelligence had what he described as irrational elements. এই তো ছিল এআই রেভলিউশন নিয়ে আজকের এপিসোড। ভিউয়ার্স, আমাদের এই ধরনের কন্টেন্ট বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার ব্যবসায়িক চিন্তাধারাকে আরেকটু প্রসারিত করা, যাতে করে আপনি বিজনেসের নতুন এবং পুরাতন অনেক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা রাখতে পারেন। তাই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো বিজনেস এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।